মঙ্গলবার সংসদের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের শপথ। এমপিদের পড়াবেন সিইসি, মন্ত্রীরা নেবেন রাষ্ট্রপতির কাছ থেকে সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের মাধ্যমে আত্মমর্যাদা ফিরে পেয়েছে পুলিশ। নির্বাচন কমিশনের পারফরমেন্সে খুশি উপদেষ্টা পরিষদ, ব্রিফিংয়ে প্রেস সচিব। ইতিবাচক ভূমিকা রাখলে সরকারকে সহযোগিতা করবে জামায়াত, কিশোরগঞ্জে দলটির আমির। ভোটে অনিয়মের অভিযোগ নিয়ে ইসিতে 11 দলীয় ঐক্য, কাল প্রতিবাদ সমাবেশের ডাক। এবারের নির্বাচন শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য হয়েছে, ব্রিফিংয়ে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন। রাজনৈতিক দলগুলোর নির্বাচনী খরচের পূর্ণাঙ্গ বিবরণী প্রকাশের পরামর্শ। এবং নির্বাচনের পর পুঁজিবাজারে স্বস্তির ছাপ, ঊর্ধ্বমুখী প্রধান সূচক, লেনদেন ছাড়িয়েছে হাজার কোটি টাকা। ইতিবাচক ধারা অব্যাহত থাকার আশা বিনিয়োগকারীদের। সময় সংবাদের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। সংসদের দক্ষিণ প্লাজায় হবে নতুন সরকারের শপথ। মঙ্গলবার সকালে নতুন এমপিদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার। বিকেলে প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন রাষ্ট্রপতির কাছে। শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। এদিকে নতুন সরকারের মন্ত্রী পরিষদ নিয়ে নানা প্রত্যাশার কথা জানিয়েছেন সাধারণ মানুষ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার শপথ নিতে যাচ্ছে মঙ্গলবার। সেদিন বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এর আগে একই দিন সকালে শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। প্রধান নির্বাচন কমিশনার তাদেরকে শপথ পড়াবেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। সচিবালয়ে তিনি সাংবাদিকদের জানান, বিএনপির অভিপ্রায়ের কারণেই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে শপথ অনুষ্ঠান। যেহেতু আমাদের এই সংসদটা একটু ভিন্ন, অনেক কষ্ট, অনেক বেদনা, অনেক আপনার প্রাণহানি বিনিময়ে আমরা এই সংসদটা পেয়েছি। সবকিছু বিবেচনা করে ওনারা অভিপ্রায় ব্যক্ত করেছেন, আমরা সেটা অনুযায়ী আয়োজন করছি। মঙ্গলবার দিন সকাল 10টার সময় সংসদ সদস্যদের শপথ হচ্ছে, আর বিকাল 4টায় সাউথ প্লাজাতে শপথ অনুষ্ঠান হবে মন্ত্রিসভার। সার্ক কান্ট্রিগুলোর পররাষ্ট্র মন্ত্রীদের বলা হয়েছে। রাজনৈতিক দলগুলো নতুন মন্ত্রীদের আগাম শুভেচ্ছা জানিয়ে পরিবেশ উপদেষ্টা বলেন, নির্বাচিত সরকারকে যে কোনো ধরনের সহযোগিতায় প্রস্তুত তারা। তাদেরকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই, স্বাগত জানাই। তাদের সাথে আমাদের নিশ্চয়ই একটা ওয়ার্কিং রিলেশনশিপ থাকবে। আমরা যখন সুশীল সমাজে যাব, এনজিওতে ফেরত যাব, যার যার পেশায় ফেরত যাব, সকলেই সকল সময় সকল সরকারের সাথেই আমরা যোগাযোগ রেখে কাজ করি। তারা যদি আমাদেরকে কোনো ব্যাপারে আমাদের পরামর্শ প্রয়োজন মনে করেন, তারা অবশ্যই চাইবেন, আমরা দিব। শপথ অনুষ্ঠানে মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী হিসেবে ডাক পাওয়া ব্যক্তিদেরকে বহন করতে পরিবহন পুলের পক্ষ থেকে 50টি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাকে নতুন প্রধানমন্ত্রীর বাসভবন হিসাবে প্রস্তুত করা হচ্ছে, এমনটাই জানিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। তবে নতুন প্রধানমন্ত্রী কোথায় থাকবেন, গুলশান নাকি হেয়া রোডে, তা নির্ভর করবে তার সিদ্ধান্তের উপর। এদিকে মিন্টু রোডে অবস্থিত বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনও প্রস্তুত করেছে সরকার। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন এখন জুলাই স্মৃতি জাদুঘর। তাই প্রশ্ন উঠেছে, নতুন প্রধানমন্ত্রী থাকবেন কোথায়? 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধ্বস বিজয় পায় বিএনপি। ধারণা করা হচ্ছে দলীয় প্রধান তারেক রহমানই হবেন নতুন প্রধানমন্ত্রী। দীর্ঘ 17 বছর লন্ডনে নির্বাসিত জীবন শেষে দেশে ফেরেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ওঠেন গুলশানে মায়ের বাসা ফিরোজার পাশে 196 নম্বর বাড়িতে। আবাসিক এলাকায় সরকার প্রধানের নিরাপত্তা ও গুলশান থেকে সংসদ ভবনের দূরত্ব বিবেচনায় প্রধানমন্ত্রীর বাসস্থান পরিবর্তন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। নতুন প্রধানমন্ত্রীর বাসভবন কোথায় হচ্ছে, এই নিয়ে বিএনপির দলীয় সূত্রগুলো থেকে কিছু জানা না গেলেও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় বলছে, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাকেই নতুন প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে প্রস্তুতি নিচ্ছেন তারা। যমুনাতে যেখানে এখন প্রধান উপদেষ্টার মধ্যে আছেন, ওই জায়গাটাকে আমরা ঠিক করবো আর কি। এমনি ঠিকই আছে, তারপরে ওনার কিছু যদি কোনো এডিশন সাবট্রাকশন থাকে সেটা আমরা করে দিতে পারি।
বিগত 3 জন তত্ত্বাবধায়ক সরকার প্রধান যমুনায় ছিলেন, তবে গত বছরের সেপ্টেম্বরে সংসদ ভবন চত্বরে স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবনকে একীভূত করে প্রধানমন্ত্রীর বাসভবন করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। তখন প্রশ্ন ওঠে, তাহলে স্পিকার ও ডেপুটি স্পিকার কোথায় থাকবেন? এছাড়া সংসদ চলাকালে প্রধানমন্ত্রীর নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় ডিসেম্বরে সেই সিদ্ধান্ত বাতিল হয়। তবে গুলশানের 196 নম্বর বাসভবন মায়ের স্মৃতি বিজড়িত ফিরোজা নাকি সরকারি বাসভবনে থাকবেন তা নির্ভর করছে তারেক রহমানের ইচ্ছের উপর। গভর্নমেন্টের সিদ্ধান্ত, এটা আমি ঠিক বলতে পারলাম। গভর্নমেন্ট কিভাবে সিদ্ধান্ত নেবেন সেভাবে হবে। আমাদের সেরকম হেয়ার রোডে অবস্থিত যমুনার পাশেই 29 নম্বর ভবন বিরোধী দলীয় নেতার জন্য নির্ধারিত। 1991 থেকে 96 সাল পর্যন্ত তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা এবং সবশেষ 1996 সালে বেগম খালেদা জিয়া উঠেছিলেন এই সরকারি বাসভবনে। এরপর 2001 সাল থেকে এই পর্যন্ত কোনো বিরোধী দলীয় নেতা এই বাড়িতে ওঠেননি। তবে নির্বাচনের আগে জামায়াতে ইসলামের শীর্ষ নেতারা বলেছিলেন তারা কেউ সরকারি বাড়ি ব্যবহার করবেন না। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যা 7টায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের বাসায় যাবেন বিএনপি চেয়ারম্যান। এরপর বেইলি রোডে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাবেন তিনি। নির্বাচন পরবর্তী সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ে তাদের সঙ্গে দেখা করতে যাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনের মাধ্যমে পুলিশ বাহিনী তাদের আত্মমর্যাদা ফিরে পেয়েছে বলে জানিয়েছে উপদেষ্টা পরিষদ। একই সঙ্গে নির্বাচন কমিশনের পারফরমেন্সেও সন্তোষ প্রকাশ করা হয়েছে। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এসব কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফেস্টিভ ইলেকশন করার জন্য ধন্যবাদ প্রস্তাব গ্রহণ। তো চিফ অ্যাডভাইজার সবাইকে ধন্যবাদ দিয়েছেন, পুরো ক্যাবিনেট মেম্বাররা তাদের মতো করে ধন্যবাদ দিয়েছেন, বিশেষ করে হোম অ্যাডভাইজারকে ধন্যবাদ দিয়েছেন। এই ক্যাবিনেট অবজার্ভ করে যে এই ইলেকশনের মাধ্যমে পুলিশ তার আত্মমর্যাদা ফিরে পেয়েছে। আপনারা জানেন পুলিশ জুলাই অগাস্টের 2024-এর তাদের রোলের কথা আমি আবার নতুন করে বলতে চাচ্ছি না, কিন্তু আপনারা দেখেছেন যে তারা যথেষ্ট ভালো রোল প্লে করেছে। নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের প্রস্তুতির খবর জানাতে এই মুহূর্তে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আছেন সহকর্মী রায়দুল ইসলাম শুভ। সরাসরি চলে যাচ্ছি সেখানে। রায়দুল, একটা দিনের অপেক্ষা, আগামী একদিন পরে অনুষ্ঠিত হতে যাচ্ছে মন্ত্রী পরিষদ সহ শপথ গ্রহণ এবং যারা সংসদ সদস্য হয়েছেন তাদেরও শপথ গ্রহণের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটি এই সংসদ ভবনে কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা দেখেছি সকাল থেকে কিন্তু সরকারি দপ্তর সহ বিভিন্ন পর্যবেক্ষক দল কিন্তু এই জাতীয় সংসদ ভবনে এসে এই আগামী পরশুদিনের যে শপথ গ্রহণ অনুষ্ঠানটি, সেই অনুষ্ঠানের পরিস্থিতি বা প্রস্তুতি নিয়ে বেশ কিছু কার্যক্রমে তারা এই স্থানটি পরিদর্শন করেছেন এবং এখনও আমরা দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু এসেছেন, এসে পুরো ভবনটির সামনের যে স্থল, মানে এক কথায় এবার কিন্তু খোলা আকাশের নিচেই কিন্তু হচ্ছে শপথ গ্রহণ অনুষ্ঠানটি। সকালে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, তারা কিন্তু দেখেছি যে তাদেরকে সকালে সিইসি প্রধান অর্থাৎ প্রধান নির্বাচন কমিশন কিন্তু শপথ গ্রহণ করাবেন এবং বিকেলের দিকে কিন্তু রাষ্ট্রপতি তিনি শপথ গ্রহণ করাবেন। মন্ত্রিসভার সদস্য যারা আছেন বা হবেন তাদেরকে শপথ গ্রহণ করাবেন। সকালে আমরা দেখতে পেয়েছি যে দুপুর নাগাদ অর্থাৎ একটার কিছু সময় পরে আমরা দেখেছি যে সরকারি দপ্তরের বেশ কিছু সংস্থা সহ বিভিন্ন কর্মকর্তারা এসে এখানে যে সভায় অনুষ্ঠিত স্থলটি রয়েছে সেই স্থলটি পরিদর্শন করেছে। নিরাপত্তা সহ বেশ কিছু বিষয়গুলো তারা সেখানে আলোচনা করে তারপরে এখান থেকে তারা স্থান ত্যাগ করেন। অর্থাৎ এই সময় আমরা দেখতে পেয়েছি যে বিএনপির শহীদুল্লাহ এরিও কিন্তু এখানে উপস্থিত ছিলেন। এছাড়া
এই পুরো শপথকে ঘিরে কিন্তু এবারের আয়োজনটা ভিন্ন ধর্মী বলছেন আইন উপদেষ্টা। তিনি বলছেন যে এবারের আয়োজনটা ভিন্নভাবে আনার একটি কারণ যে জুলাই অভ্যুত্থানের পরে জাতীয় সংসদ ভবন থেকেই কিন্তু বড় বড় যে সকল ঘটনাগুলো যে ঘটেছে সে কারণে আসলে এইবারের শপথ গ্রহণ অনুষ্ঠানটি এই জাতীয় সংসদ ভবন থেকে অনুষ্ঠিত হবে বলে আসলে আইন উপদেষ্টা দুপুরে যেমনটা বলছিলেন। এবং আরেকটু বিষয় জানিয়ে রাখতে চাই যে এবার যে অনুষ্ঠানের কর্মসূচিটি হাতে নেওয়া হয়েছে এটি প্রতিবারই কিন্তু দেখা থাকে বঙ্গভবনই হয়ে থাকে, কিন্তু এবার ব্যতিক্রমীভাবেই এই জাতীয় সংসদ ভবনকে নেওয়া হয়েছে। তারেক রহমানের নেতৃত্বে প্রধানমন্ত্রী নেতৃত্বে তিনি এবং তার যে বিএনপি দল গঠন করবে, মানে মন্ত্রিসভা গঠন করবে বলে আমরা জানতে পেরেছি। তো সব কিছু মিলে কারা দায়িত্ব নিচ্ছে কোন পদে কোন মন্ত্রণালয়ের সে বিষয়টি আসলে শপথ নেওয়ার পরেই কিন্তু আমরা জানতে পারবো। তো সব কিছু মিলে প্রস্তুতির এই ছিল আমার কাছে জাতীয় সংসদ ভবন থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। সরকারি দল ইতিবাচক ভূমিকা পালন করলে জামায়াত সহযোগিতা করবে, তবে জনস্বার্থ বিঘ্নিত হলে জনগণের পাশে থাকার কথা জানিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। এর আগে কিশোরগঞ্জের ইটনায় নির্বাচনী জনসভায় যাওয়ার পথে হৃদরোগে মারা যাওয়া জামায়াত কর্মী শাহ আলমের পরিবারের দায়িত্ব নেয়ার ঘোষণা দেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। সকালে ইটনা উপজেলার শিমুলবাগ গ্রামে শাহ আলমের পরিবারের সঙ্গে দেখা করেন জামায়াত আমির। এ সময় শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। যোগ দেন আয়োজিত স্মরণ সভায়। পরে কটিয়াদি সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভা থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত আব্দুল সালামের পরিবারের সঙ্গে দেখা করতে চান জামায়াত আমির। সংসদে একটা দল সরকারি দল হিসাবে বসবে, একটা দল বিরোধী দল হিসাবে থাকবে। সমাজে এক চাকায় কোনো গাড়ি চলে না, মিনিমাম 2 চাকা লাগে। তো সরকারি দল যদি ইতিবাচকভাবে তারা কার্যক্রম করেন আমাদের সহযোগিতা তারা পাবেন, কিন্তু জনস্বার্থ যদি বিঘ্নিত হয় তাহলে তো আমরা জনগণের পক্ষেই আমরা অবস্থান নেব এবং আমাদের অবস্থান হবে একদম ক্লিয়ার কাট। এই সোসাইটি আগাগোড়া দুর্নীতিগ্রস্ত, দুর্নীতি থেকে বের হয়ে আসতে হবে। 2 নম্বর হচ্ছে বিচার বিভাগ, বিচার বলতে কিছুই নেই আমাদের দেশে। আমরা স্বাধীন বিচার বিভাগ চাই এবং কারো উপর সামান্য কোনো অবিচার হলেই আমরা কিন্তু প্রতিবাদ করব। শপথ নিয়ে সংসদে গেলেও 32টি আসনে ভোট জালিয়াতি ও ফলাফলে কারচুপির অভিযোগ তুলে আইনি লড়াইয়ের পথে হাঁটার কথা জানিয়েছে 11 দলীয় ঐক্য। অভিযোগ নিয়ে ভোট পুনর্গণনার দাবিতে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছেন জোটের নেতারা। রোববার বেলা 12টার দিকে নির্বাচন কমিশনে যান তারা। কমিশনের সঙ্গে বৈঠক শেষে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ জানান, বিভিন্ন আসনে জালিয়াতি, ভোট প্রদানে বাধা, এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়া এবং ফলাফল শিটে ঘষা মাজার মতো অনিয়ম ঘটেছে। এসব বিষয়ে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের জানানো হয়েছিল। কিছু আসনে ফল প্রকাশে স্বাভাবিক দেরি হয়েছে, আবার কিছু আসনে বিদ্যুৎ গতিতে ফল ঘোষণা করা হয়েছে। তিনি জানান, অনিয়মের প্রতিবাদে কাল বায়তুল মোকাররমের উত্তর গেটে বিকেল 4:30টায় বিক্ষোভ মিছিল হবে। ভোট গ্রহণ সূচনা সুন্দর হলো, সমাপ্তি সুন্দর হয় নাই। এখানে জাল ভোট হয়েছে প্রচুর, কালো টাকার ছড়াছড়ি হয়েছে এবং কোথাও কোথাও হুমকি দমকি, সন্ত্রাস, মারামারি অথবা হামলার ঘটনা ঘটেছে। আমরা শপথ গ্রহণ করব, পার্লামেন্টেও যাব, আমরা গঠনমূলক ভূমিকা পার্লামেন্টে রাখব এবং আমাদের জন্য রাজপথও খোলা থাকবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন মাইল ফলক অর্জন করেছে বলে জানিয়েছে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন। সামগ্রিকভাবে নির্বাচন শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য হয়েছে বলে জানিয়েছে দেশি 4টি নাগরিক সংগঠন। এদিকে রাজনৈতিক দলগুলোকে নির্বাচনী খরচের পূর্ণাঙ্গ বিবরণী প্রকাশের পরামর্শ দিয়েছেন পর্যবেক্ষকেরা। ইউরোপীয় ইউনিয়ন, কমনওয়েলথ সহ আন্তর্জাতিক সংস্থার প্রাথমিক পর্যবেক্ষণ প্রতিবেদনের পর এবার এশিয়ান নেটওয়ার্ক এবং দেশি 4টি নাগরিক সংগঠন তাদের প্রাথমিক রিপোর্ট প্রকাশ করল।
রোববার সকালে রাজধানীর একটি হোটেলে নির্বাচন পর্যবেক্ষণ নিয়ে প্রেস ব্রিফ করে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন ANFREL এর চেয়ারপারসন রোহানা এন হেতিয়ারাচ্ছি জানান, সামগ্রিকভাবে নির্বাচন শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য পরিবেশে সম্পন্ন হয়েছে। তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি নির্বাচনী প্রচারণার খরচের পূর্ণাঙ্গ বিবরণী প্রকাশের পরামর্শ দেন। Full implementations of campaign finance law. We have noticed that there is no proper format to submit the candidate for their income and expenditure report for the youth and women. There are so many barriers. I think the political party has to seriously think about it. More transparent mechanism for counting. এদিকে একই স্থানে রোববার যৌথ সংবাদ সম্মেলন করে প্রতিবন্ধী, সংখ্যালঘু এবং নারী অধিকার ইস্যুতে কাজ করা নাগরিক সংগঠনের পর্যবেক্ষকরা। অধিকার নির্বাচন প্রক্রিয়াকে স্বচ্ছ ও শান্তিপূর্ণ উল্লেখ করে নির্বাচনের পর হঠাৎ করে সহিংসতার ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে। নির্বাচন প্রক্রিয়া শান্তিপূর্ণ ছিল, শৃঙ্খলাপূর্ণ ছিল, কিছু সহিংসতার ঘটনাও এদিনে ঘটেছে। একই সঙ্গে আমরা পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করতে গিয়ে আমরা কিছু ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হয়েছি। আরশি ট্রাস্ট জানায় 10 থেকে 12 ফেব্রুয়ারি পর্যন্ত নারীর প্রতি অনলাইন সহিংসতা বেড়েছে এবং নারী প্রার্থীদের বিরুদ্ধে সংঘবদ্ধ হয়রানি হয়েছে। ভোটের আগে সংখ্যালঘু সম্প্রদায় নিরাপত্তাহীনতায় ছিল জানিয়ে রূপসা জানায়, ভোটের দিনের পরিবেশ অনেক শান্তিপূর্ণ ছিল। সংখ্যালঘু সম্প্রদায় আসলে এই নির্বাচনে অনেক ভীতির মধ্যে ছিল, কিন্তু আমরা আসলে নির্বাচনের দিনে পর্যবেক্ষণ করতে গিয়ে দেখেছি চিত্র আসলে অনেকটা ভিন্ন। প্রার্থীদের বা অ্যাক্টিভিস্টদের ক্ষেত্রে কমেন্ট সেকশনে বেশ পরিমাণে তাদের সাথে জেন্ডার বেস ভায়োলেন্সে তারা শিকার হয়েছেন। ভবিষ্যতের নির্বাচনের জন্য বেশ কিছু সুপারিশ তুলে ধরে সংগঠনগুলো। 12 তারিখ পর্যন্ত। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। বিগত সময়ের তুলনায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, সহিংসতা মুক্ত ও উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে, এমন তথ্য উঠে এসেছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির নির্বাচন পর্যবেক্ষণ প্রতিবেদনে। দুপুরে রাজধানীর তোপখানা রোডের জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় সংগঠনটি। তবে সংগঠনটি জানায়, অন্তত 21টি কেন্দ্রে ভোট গ্রহণ কার্যক্রম ও পর্যবেক্ষণে কিছু অনিয়ম ঘটেছে বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গিয়েছে। এছাড়া তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনের আগ পর্যন্ত 254টি সহিংসতার ঘটনায় 5 জন নিহত ও 1650 জন আহত হয়েছেন। সারা দেশে ভোট গ্রহণ কার্যক্রম বিগত সময়ের তুলনায় সুষ্ঠু, সহিংসতামুক্ত ও উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনী কর্মকর্তা এবং কোনো ক্ষেত্রে প্রার্থীর লোকজনের বাধার কারণে অন্তত 48 জন পর্যবেক্ষক ভোট গণনার কক্ষে প্রবেশের অনুমতি পায়নি। নির্বাচনের ফল ঘোষণার পর দেশের বিভিন্ন জেলায় সহিংসতা ছড়িয়ে পড়েছে। মুন্সিগঞ্জ ও বাগেরহাটের 2 যুবক এবং ময়মনসিংহের হালুয়াঘাটে এক শিশু নিহত হয়েছেন। বিএনপি, জামাত ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে অন্তত 30টি জেলায় 2 শতাধিক পৃথক সংঘর্ষে 3 শতাধিক মানুষ আহত হয়েছেন। জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি এবং 2 জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপির কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনের রায় 4 মার্চ। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ রায়ের এ দিন ধার্য করেন। এই মামলায় গ্রেফতার রয়েছেন রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন এএসআই চঞ্চল চন্দ্র সরকার। পলাতক রয়েছেন ডিএমপির সাবেক কমিশনার সহ 4 জন। তারা হলেন খিরগাঁও জোনের সাবেক এডিসি মোহাম্মদ রশিদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ওসি মোহাম্মদ মশিউর রহমান ও রামপুরা থানার সাবেক এসআই তারিকুল ইসলাম ভুইয়া। গত 3 ফেব্রুয়ারি এ মামলায় উভয় পক্ষের শুনানি শেষ হয়। এছাড়া পলাতক 4 জনের পক্ষে শুনানি করেন স্টেট ডিফেন্স মোহাম্মদ আমির হোসেন। বিনিয়োগে চাঙা দেশের শেয়ার বাজার। নির্বাচনের পর প্রথম কার্যদিবসে ঢাকার পুঁজিবাজারে দৈনিক লেনদেন ছাড়িয়েছে 1000 কোটি টাকা। দুপুর পর্যন্ত প্রধান সূচক বেড়েছে প্রায় 200 পয়েন্ট। রাজনৈতিক শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করলে শেয়ার বাজার আরও চাঙা হওয়ার আশা করছেন বিনিয়োগকারীরা। আর্থিক এই খাতকে শক্তিশালী করতে সরকারের দূরদর্শী সিদ্ধান্ত চান ব্রোকার্স হাউস মালিকরা।
ঊর্ধ্বমুখী ঢাকার পুঁজিবাজার। নির্বাচনের পর সপ্তাহের প্রথম কার্যদিবসে দুপুর 2টার আগেই দেশের প্রধান শেয়ার বাজারে দৈনিক লেনদেন ছাড়ায় 1200 কোটি টাকা। এ সময় ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচকে প্রায় 190 পয়েন্ট যোগ হয়ে দাঁড়ায় 5591 পয়েন্ট, যা 18 মাসে সর্বোচ্চ। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দুপুর 2টা পর্যন্ত দাম বেড়েছে 382টির, কমেছে 25টির এবং হাত বদল হয়েছে 8টি কোম্পানির শেয়ার। শেয়ার বাজারে এমন চাঙাভাবের কারণ হিসেবে শান্তিপূর্ণ নির্বাচনকে সামনে আনছেন সাধারণ বিনিয়োগকারীরা। পুঁজিবাজারে যারা ঘাপটি মেরে বসে আছে, যারা এই বাজারটাকে ধ্বংস করতেছে, এদেরকে খুঁজা বাইর করে এদেরকে অপসারণ করতে হবে। বাংলাদেশের জনগণের পুঁজিবাজারের মানুষের প্রত্যাশিত একটা সামনে সুন্দর একটা পুঁজিবাজার আশা করতেছি আমরা সেই পুঁজিবাজার যেন আমরা দেখতে পাই। ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী তারা যেন ক্ষতি পুষিয়ে মার্কেটে যে ক্ষতি হয়েছে এটা যেন রিকভারি করতে পারে। সরকারের প্রত্যক্ষ নজর থাকলে দেশের আর্থিক খাতের মধ্যে শক্তিশালী অবস্থান তৈরি করবে পুঁজিবাজার, এমন প্রত্যাশার কথাও জানান সংশ্লিষ্টরা। জনাব তারেক রহমান স্যারের কাছে আমাদের প্রত্যাশা যে উনি একটা বাজার, সুন্দর একটা পুঁজিবাজার আমাদেরকে উপহার দিবেন। ঢাকার পাশাপাশি চাঙাভাব ফিরেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচিত সরকারের বড় পরীক্ষা হতে যাচ্ছে রমজানে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। তবে বাংলাদেশ ব্যাংক বলছে রমজানে ভোগ্যপণ্যের পর্যাপ্ত আমদানি হয়েছে, যা সরকারকে স্বস্তি দেবে। বাজার স্থিতিশীল থাকায় মূল্যস্ফীতিতে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে আশা বাংলাদেশ ব্যাংকের। অর্থনৈতিক ধারাবাহিকতা বা ভারসাম্যের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন বেকারত্ব ও মূল্যস্ফীতি। নবনির্বাচিত সরকারের যাত্রার শুরুতেই মোকাবেলা করতে হবে রমজানের বাজারের গতিবিধি। তবে এবার বাজার স্থিতিশীল রাখতে নির্বাচনের আগেই গত বছরের থেকে 40% বেশি ভোগ্যপণ্য আমদানি করেছে সরকার। এছাড়া রমজান মাসে ট্রাক সেলের মাধ্যমে প্রায় 30 থেকে 35 লাখ ভোক্তার কাছে পণ্য পৌঁছে দেওয়ার ঘোষণা টিসিবির। নিয়মিত পণ্য সয়াবিন তেল, মসুর ডাল ও চিনি বিক্রির পাশাপাশি ছোলা ও খেজুরও থাকছে তালিকায়। সব মিলে শুধু নির্বাচিত সরকারই নয়, বাংলাদেশ ব্যাংক বলছে কোনো সংকট হবে না বাজারে। কোনো পণ্যেরই কোনো প্রকার ঘাটতি দেখা যাবে না। আর যদি ঘাটতি দেখা না যায়, অর্থনীতির এক স্বাভাবিক সংজ্ঞা যে চাহিদা মোতাবেক যদি যোগান থাকে, মূল্যর উপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। অর্থাৎ যারা আমাদের দেশবাসী একটা স্বস্তিদায়ক রমজান পার করতে পারবে বলে আমরা আশা করি। এরই মধ্যে বন্দর কার্যক্রম স্বাভাবিক হয়েছে, ফলে পণ্য ছাড় ও পরিবহনের বাধা নেই। মূল্যস্ফীতি সামাল দিতে বাজারে ঘাটতি পড়তে দিতে নারাজ কেন্দ্রীয় ব্যাংক। পর্যাপ্ত পরিমাণ পণ্য আমদানি করা আছে এবং মজুদ আছে। এখন মজুদকৃত পণ্যগুলো ডিস্ট্রিবিউশন যদি যারা আমদানি করেছে তারা সঠিকভাবে করে ফেলে, তবে আশা করি কোনো পণ্যের কোনো ঘাটতি থাকবে না। নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে টিসিবির পণ্য ভর্তুকি মূল্যে সরবরাহ করবে সরকার। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। রমজান উপলক্ষে 18 ফেব্রুয়ারি থেকে সরকারি বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। দুপুরে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদেশে বলা হয়েছে, রমজান উপলক্ষে 18 ফেব্রুয়ারি থেকে দেশের নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখতে হবে। মাদ্রাসা ও কলেজে 18 ফেব্রুয়ারি থেকে রমজানের ছুটি শুরু হলেও নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিকে তা 8 মার্চ থেকে শুরুর কথা ছিল। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন এক আইনজীবী। রিটের পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দেন হাইকোর্ট। বগুড়ার গাবতলীতে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, শনিবার রাত 12:30টার দিকে কাজ শেষে বাড়ি ফিরছিলেন সাইফুল। এ সময় বাড়ির ঠিক সামনে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। সকালে স্থানীয়রা সাইফুলের রক্তাক্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। স্বজনরা জানান, বগুড়া শহরে সাবগ্রাম এলাকায় ট্রাকের ব্যবসা পরিচালনা করতেন সাইফুল। আর্থিক কোনো লেনদেন নিয়ে সাইফুলকে হত্যা করা হতে পারে বলে ধারণা করছেন পরিবারের সদস্যরা। এদিকে হত্যাকারীদের ধরতে অভিযানে নেমেছে পুলিশ।
রাতের বেলা আম্মু ফোন দিয়েছিল যে কোনটি তুমি করছো সাবগ্রাম আছি, করছো তাড়াতাড়ি বাড়িতে আসো, করছো আচ্ছা সামনে। আমার ভাই মানুষ হিসেবে যথেষ্ট ভালো ছিল, গ্রামের কারোর সাথে কোনো ধরনের যে গ্যাম জ্যাম বা ফাসাদ এ ধরনের কোনো কিছুই নাই। এর সঙ্গে কারা জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে তাদের বিচার করা হোক। নিশ্চয়ই কোনো শত্রুতার জের ধরে কেউ ওত পেতেছিল, প্রাথমিকভাবে আমাদের এটা মনে হয়েছে। আরও তদন্ত প্রয়োজন, আমরা তদন্ত পরবর্তীতে খুব ক্লিয়ার হব যে আসলেই এটা কিভাবে এবং কেন কারা কিভাবে হত্যাটি সংঘটিত করেছে। চিকিৎসা নিতে যাওয়া যুবককে নির্যাতনের অভিযোগ উঠেছে গাইবান্ধার মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের বিরুদ্ধে। পরিবারের দাবি, পালানোর অজুহাতে মানসিক ভারসাম্যহীন ওই যুবককে গাছে ঝুলিয়ে বেধড়ক মারধর করা হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করে প্রতিষ্ঠানটির কর্তাদের দাবি, অন্য রোগীদের সঙ্গে মারামারি করায় এমনটা হয়েছে। পুলিশ বলছে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সোহেল রানার ছবিতে বিপ্লব ইসলামের রিপোর্ট। গাইবান্ধা শহরের ভিএইট রোডে গণ উন্নয়ন কেন্দ্র পরিচালিত জিউকে মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র। চিকিৎসার আশায় গত বছরের 28 আগস্ট এখানে ভর্তি করা হয় শহরের বাসিন্দা মানসিক ভারসাম্যহীন মুর্শিদ হক্কানিকে। সেই চিকিৎসা কেন্দ্রেই তার উপর নির্মম নির্যাতনের অভিযোগ উঠল। গাইবান্ধা জেনারেল হাসপাতালের একটি বেডে কাতরাচ্ছেন নির্যাতনের শিকার মুর্শিদ হক্কানি। তার অভিযোগ, পালানোর চেষ্টা করেছেন, এমন অজুহাতে তাকে নির্যাতন করা হয়। নির্যাতনের কথা পরিবারকে না বলতে দেখানো হয় ভয়ভীতিও। 2 হাত বান্ধিছে, 2 পা বান্ধিছে, মুখ বান্ধিছে, বান্ধিয়ে উল্টে পাকে লটকাইছে, লটকায়া পেয়ারার ডাল দিয়ে এসকেএস পাইপ দিয়ে আমাকে পিটাইছে ঠিকভাবে। পরিবারের দাবি, দীর্ঘদিন তাদের রোগীর সঙ্গে দেখা সাক্ষাৎ বন্ধ রাখা হয়েছিল। গত 11 ফেব্রুয়ারি দেখা করার সুযোগ পেলে মুর্শিদের শরীরে অসংখ্য আঘাতের দাগ দেখতে পান। নাকের উপর 2 হাত, পিঠ, উরু, হাঁটু সহ বিভিন্ন স্থানে ছিল স্পষ্ট আঘাতের চিহ্ন। চিকিৎসার আড়ালে নির্যাতনের এমন ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা। কয়েকদিনে ঘুম পাচ্ছে যায় না, কিন্তু এই যে বারবার উঠবে বারবার নামবে, ঠিক বই দেখতে পারে না, শুধু দেখতেও পারে না। মানে এই অবস্থার মধ্যে দিনটা যাওয়া লাগছে। খালি মনে করেন জোরেও খালি এখানে রাখতেছি। যারা মারছে তারা কোনোদিনও ভালো হবে না। এই না যেভাবে মারছে এইভাবে মানুষক মারা যায় না। মানুষ তো হাসপাতালে আসে চিকিৎসার কারণে, বুঝছি চিকিৎসা না হয় এখানে ভালো না হলে আর একখানে পাঠান। তবে অভিযোগ অস্বীকার করে কেন্দ্রের দায়িত্বে থাকা কাউন্সিলরের দাবি, ভর্তি থাকা অন্য রোগীদের সঙ্গে মারামারির ঘটনায় এমনটা হয়েছে। ও যখন একটা পেশেন্টকে গলা চিপে ধরছে, যখন দীর্ঘদিন বারবার এই জিনিসটা হচ্ছে, তখন পেশেন্টরাই সবাই উত্তেজিত হয়ে, সবাই তো ড্রাগ অ্যাডিক্টেড, সবাই তো মানসিকভাবে ভারসাম্যহীন, তাই না? সবাই মিলে ধরে হলো, আমাদের কোনো স্টাফরা ওর গায়ে হাত তোলেনি। পুলিশ বলছে বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ভিকটিমের ভাই অরঙ্গ হাক্কানি বাদী হয়ে 5 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্যাতনের ঘটনায় শনিবার বিকেলে জিউকে মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত 5 জনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। আবারও ভূমিধস বিজয় বিএনপির দুর্গ বন্দরনগরী চট্টগ্রামে। বিভাগের 58টির মধ্যে 50 আর জেলার 16টির মধ্যে 14টি আসন দখল করে দাপটের সঙ্গে প্রার্থী বাছাই ও গণমানুষের কাছে পৌঁছাতে পারায় দীর্ঘ 15 বছর পরও ঘাঁটি পুনরুদ্ধারে সক্ষম দলটি, এমনটাই বলছে বিশেষজ্ঞরা। সাক্ষাৎ টিপুর ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা এবং এখানে শহীদ হন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। অবকাঠামো উন্নয়ন ও এই অঞ্চলে বেগম খালেদা জিয়ার বাবার বাড়ি হওয়ায় বিএনপির ঘাঁটিতে পরিণত হয় বন্দরনগরী চট্টগ্রাম। 1991, 96, 2001 এবং 2008 সালে জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম বিভাগের আসনগুলো দাপটের সঙ্গে দখলে ছিল বিএনপির। সামাজিক ও রাজনৈতিক শক্ত অবস্থানের কারণে দীর্ঘ 15 বছর পর আবারও পুনরুদ্ধার দুর্গের আসনগুলো। এবারও বিভাগের 58টির মধ্যে 48 আর চট্টগ্রাম জেলার 16টির মধ্যে জয়ী 14টি। জিয়া পরিবারের প্রতি ভালোবাসায় আবারও ভূমিধস জয় এই ঘাঁটিতে। সেই অপপ্রচার এবং মিথ্যাচারের বিরুদ্ধে চট্টগ্রামবাসী আবারও প্রমাণ করেছে তারা বরাবরই যেমন খালেদা জিয়া, শহীদ জিয়ার উপর আস্থা রেখেছেন, এবার তারা আমাদের নেতা জনাব তারেক রহমান এবং ধানের শীষের উপর আস্থা রেখেছেন। গণতান্ত্রিক বাংলাদেশ, মানুষের অধিকারের বাংলাদেশ
প্রতিষ্ঠার যে স্বপ্ন মানুষ দেখেছে, ভোটাররা দেখেছে, আমরা সেই স্বপ্ন বাস্তবায়নে আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা চেষ্টা করব। জনগণ যে আস্থা রেখেছে এটা আমাদের জন্য একটি কঠিন দায়িত্বের মধ্যে ফেলেছে। আমরা কিভাবে জনগণের প্রত্যাশা পূরণ করব, আকাঙ্ক্ষা পূরণ করব, দায়িত্ব পালন করব, সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, অন্য বিষয়ের চেয়ে। চট্টগ্রাম জেলা ছাড়াও কক্সবাজারে 4টির মধ্যে 4টি, ফেনীর 3টি আসনে 3টি, লক্ষ্মীপুরে 4টি, কুমিল্লার 8টি এবং 3 পার্বত্য জেলার সবকটি বিএনপির দখলে। অতীতে চট্টগ্রামের উন্নয়ন ও আন্দোলন সংগ্রামের নেতাদের প্রার্থী মনোনয়নই জয়ের বড় ম্যাজিক। মানুষ মুক্তিযুদ্ধের পক্ষ বিবেচনায় বৃহত্তর চিন্তার দিক থেকে বিএনপিকে ভোটিং করেছে, ফলত বিএনপি জিতেছে। বিএনপি একটা ইন্টেলিজেন্স টিম আছে, সেই ইন্টেলিজেন্সের মধ্যে মাঠের খবর নিয়ে কিন্তু প্রার্থী নির্বাচন করেছেন, তার সুফল কিন্তু বিএনপি পেয়েছে। তবে চট্টগ্রামে 2টি আসনে বিএনপি জয় পেলেও আদালতের নির্দেশে এখনও ফলাফল স্থগিত রয়েছে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়ায় বিএনপি। দলের নিরঙ্কুশ বিজয়ে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ। আয়োজন করা হচ্ছে আনন্দ মিছিল ও দোয়া মাহফিল। বগুড়াবাসীর মতে ঘরের ছেলে তারেক রহমানের নেতৃত্বে আরও জোরদার হবে দেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রযাত্রা। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল আওয়ালের রিপোর্ট। একই পরিবারে 3 প্রজন্ম, 3টি ইতিহাস। একজন স্বাধীনতার পর জাতিকে দিশা দিয়েছেন, একজন গণতন্ত্রের জন্য লড়েছেন, আরেকজন সে উত্তরাধিকার নিয়ে দাঁড়িয়েছেন নতুন বাংলাদেশের প্রত্যাশা হয়ে। বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন দেশের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি, আর মা বেগম খালেদা জিয়া ছিলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। এবার তাদেরই সন্তান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান হতে যাচ্ছেন প্রধানমন্ত্রী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রেকর্ড 2/3 ভোট পেয়ে বিএনপি অর্জন করেছে গণমানুষের আস্থা। এই বিজয়ের আবেগ বগুড়াবাসীর মনে আরো গভীর। দলটির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়ায়। এখান থেকেই রাজনীতির হাতেখড়ি হয়েছিল বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের। 1988 সালে বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির একজন সাধারণ সদস্য হিসেবে তারেক রহমানের রাজনৈতিক পথ চলা শুরু হয়। তৃণমূল থেকে শুরু হওয়া সেই পথ চলা এখন ইতিহাসের নতুন অধ্যায়। বগুড়া বরাবরই বিএনপির দুর্গ হিসেবে পরিচিত। এবারে জাতীয় নির্বাচনেও হয়নি তার ব্যতিক্রম। বগুড়া 6 সদর আসনে বিপুল জনসমর্থনে 2.25 লাখেরও বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন তারেক রহমান। শুধু একটি আসন নয়, জেলার বাকি 6টি সংসদীয় আসনেও বিএনপি প্রার্থীরা পেয়েছেন ভূমিধস জয়। দীর্ঘ 2 দশকের আন্দোলন সংগ্রামের পর এবার ঘরের সন্তান নিচ্ছেন প্রধানমন্ত্রীর দায়িত্ব। আর দীর্ঘ 3 যুগ পর দেশ পাচ্ছে পুরুষ প্রধানমন্ত্রী। তাই তো উচ্ছ্বাসের কমতি নেই বগুড়াবাসীর। নবনির্বাচিত প্রধানমন্ত্রীর কাছে আমাদের এই প্রার্থনা যাতে দেশটা সুশৃঙ্খলভাবে এগিয়ে যায়। বগুড়ার যে উন্নয়ন 17 বছর ধরে বঞ্চিত আসলো, সেই জিনিসগুলো আমরা চাই যে তার হাত ধরেই এবার ঠিক হবে। ছেলে মেয়ে বেকার আছে, এদের কর্মসংস্থান সহ বগুড়াকে যাতে একটা অত্যন্ত আধুনিক এবং সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে উন্নয়ন করা হয়। বিএনপি ও সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে ঘুচে যাবে বগুড়াবাসীর দীর্ঘ 2 দশকের রাজনৈতিক বঞ্চনার গল্প। আমাদের বগুড়ার সন্তান বাংলাদেশের জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশ পরিচালনা করবে। আমাদের যে সমস্যাগুলো রয়েছে সেটাই আমরা ইনশাল্লাহ তার সহযোগিতায় সমাধানের চেষ্টা করব। বগুড়ার পাশাপাশি সারা দেশে উনি সুষম বন্টন করবেন, উন্নয়নটা সুষম সমানভাবে দেখবেন, যাতে সবারই উন্নয়নটাতে যাতে কোনো প্রশ্নবিদ্ধ না হয়। নির্বাচনী প্রচারণায় বগুড়া এসে নিজেরও বিএনপির প্রার্থীদের দায়িত্বটুকু সাধারণ মানুষদের হাতেই তুলে দিয়েছিলেন তারেক রহমান। কথা রেখেছেন বগুড়াবাসীও। তারেক রহমান ও তার দল বিএনপিকে সবটুকু উজাড় করে ব্যালটের মাধ্যমে প্রমাণ দিয়েছেন ভালোবাসার। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় আসছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা। তার সঙ্গে আসছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রিও। রোববার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। এতে বলা হয়, ওম বিড়লা ও বিক্রম মিশ্রি 17 ফেব্রুয়ারি ঢাকায় বাংলাদেশের নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারত সরকারের প্রতিনিধিত্ব করবেন।
বিগত সময়ে ময়মনসিংহে সাবেক বা অভিজ্ঞ সংসদ সদস্যের আধিপত্য থাকলেও এবারের নির্বাচনে ব্যতিক্রম ঘটেছে। জেলার 11টি আসনের নির্বাচিতরা প্রথমবারের মতো যাচ্ছেন জাতীয় সংসদে। তাদের প্রতি মানুষের প্রত্যাশাও অনেক। ঐক্যবদ্ধ থেকে কাজ করার অঙ্গীকার নতুনদের। উবায়দুল হকের রিপোর্ট, ছবি তুলেছেন গগন পণ্ডিত। 1973 থেকে 2024 প্রতি নির্বাচনেই ময়মনসিংহ জেলায় ছিল কোনো না কোনো সাবেক বা অভিজ্ঞ সংসদ সদস্যের আধিপত্য। তবে ব্যতিক্রম ঘটল এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। এবার জেলার 11 আসনের নির্বাচিত সব সংসদ সদস্যই নতুন মুখ, যাদের কেউই এর আগে ছিলেন না সংসদ সদস্য। জেলার 11 আসনের মধ্যে 8টিতেই জয়ী হয়েছেন বিএনপির প্রার্থীরা। একটি করে আসনে জয়ী হয়েছেন জামায়াত, বাংলাদেশ খেলাফত মজলিস ও স্বতন্ত্র প্রার্থী। বিএনপির প্রার্থীরা নিরঙ্কুশ বিজয় পাওয়ায় উচ্ছ্বাসে ভাসছে নেতাকর্মীরা। ফুলেল শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন নবনির্বাচিতরা। অনেকে বিভিন্ন এলাকায় ঘুরে নেতাকর্মী ও ভোটারদের সঙ্গে করছেন কুশল বিনিময়। সাধারণ মানুষের চাওয়া, এলাকার সব ধরনের সমস্যা নিরসন সহ ভোটের আগে দেয়া প্রতিশ্রুতি যেন রক্ষা করেন নবনির্বাচিত জনপ্রতিনিধিরা। অন্যান্য এলাকার তুলনায় এখানে খুবই অবহেলিত এলাকা। আমরা আশা করব সরকারের কাছ থেকে একটি উন্নয়ন ভাবনা নিয়ে আসবেন। ময়মনসিংহে একটি অভূতপূর্ব উন্নয়ন সাধিত হবে। আমাদের রাস্তাঘাট, ব্রিজ এবং মানুষ ভালোভাবে চলতে পারে, ব্যবসা বাণিজ্য করতে পারে। এলাকার উন্নয়নে জনগণের যে প্রত্যাশা, এই প্রত্যাশার জায়গাটুকুকে নির্বাচিতরা উপলব্ধি করবে বলে আমি বিশ্বাস করি। আর নির্বাচিতরা জানান, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি বন্ধসহ এলাকাবাসীর প্রত্যাশা পূরণে কাজ করবেন তারা। অঙ্গীকার, প্রতিহিংসার রাজনীতি পরিহার করে প্রতিষ্ঠা করা হবে উন্নয়ন ও সুশাসন। প্রতিশ্রুতি দিয়েছি, 17 বছরই শুনেছি। আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করি, কাজ করে প্রমাণ করতে চাই। কোনো ধরনের কোনো প্রতিহিংসার রাজনীতি আমরা করব না। শুধুমাত্র বিএনপি না, আমরা সকল দলকে সাথে নিয়েই মুক্তাগাছার সমস্যাগুলি এক এক করে সমাধান করব। খুব দ্রুত স্বাস্থ্য খাতকে ডেভেলপ করব, শিক্ষাকে ডেভেলপ করব। আমরা ডেটা অ্যানোটেশন বা ডেটা লেভেলিংয়ের মতো কাজকর্মকে উপজেলা লেভেলে ছড়িয়ে দিয়ে তাদের একটা অল্টারনেটিভ আর্নিংকে তৈরি করতে চাই। আমি সবাইকে নিয়ে পথ চলতে চাই, ঐক্যবদ্ধ ফুলবাড়িয়া করতে চাই, চাঁদাবাজমুক্ত ফুলবাড়িয়া করতে চাই। এদিকে ময়মনসিংহের 11টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করা 67 প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির সাবেক 3বারের এমপি ফখরুল ইমাম সহ 35 জন হারিয়েছেন জামানত। উবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। চলতি অর্থ বছরের প্রথম 7 মাসে রফতানিতে ভাটা পড়লেও আশার আলো জাগিয়েছে আলোচনার বাইরে থাকা বেশ কিছু পণ্যের ঊর্ধ্বমুখী প্রবণতা। প্রকৌশল, বাইসাইকেল, ওষুধ, জাহাজ, চামড়াজাত এবং কৃষিভিত্তিক নতুন পণ্যের রফতানি প্রবৃদ্ধি বাজার বৈচিত্র্যের ইঙ্গিত দিচ্ছে বলেও মনে করছেন অর্থনীতিবিদরা। দীর্ঘমেয়াদী ও টেকসই প্রবৃদ্ধির জন্য নীতিগত সহায়তা আর বাজার সম্প্রসারণ অব্যাহতের তাগিদ দিচ্ছেন তারা। ফরহাদুর রহমানের রিপোর্ট। রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য, চলতি 2025-26 অর্থ বছরে জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত সময়ে বাংলাদেশের পণ্য রফতানি আয় দাঁড়িয়েছে 28.41 বিলিয়ন মার্কিন ডলার, যা আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় প্রায় 2% কম। মোট রফতানি কমলেও আশার আলো, সচরাচর আলোচনার বাইরে থাকা বেশ কিছু খাতের পণ্যের ঊর্ধ্বমুখী রফতানি প্রবণতা। অর্থ বছরের প্রথম 7 মাসে সবচেয়ে বড় ইতিবাচক চমক এসেছে প্রকৌশল পণ্য থেকে। খাতটির রফতানি বেড়েছে প্রায় 26%, আয় হয়েছে 36.94 কোটি মার্কিন ডলার, যার মধ্যে রয়েছে বৈদ্যুতিক সরঞ্জাম, কপার ওয়্যার ও যন্ত্রাংশ। একই সঙ্গে বাইসাইকেল রফতানিতেও রেকর্ড প্রবৃদ্ধি হয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় এই খাতে আয় বেড়েছে 31% বেশি, রফতানি হয়েছে 8 কোটি মার্কিন ডলারের বেশি। বেড়েছে ওষুধ রফতানিও। এই সময়ে খাতটি থেকে আয় হয়েছে প্রায় 14 কোটি মার্কিন ডলার, প্রবৃদ্ধি দাঁড়িয়েছে 5% বেশি। ইপিবির তথ্য মতে জাহাজ, চামড়াজাত পণ্য, জুট ইয়ার্ন ও জুট ব্যাগ, ক্র্যাব, চিংড়ি ও জীবন্ত মাছ, এমনকি গুঁড়া মশলা, ফলমূল ও শাকসবজির মতো খাতেও রফতানি বেড়েছে উল্লেখযোগ্য হারে। এদিকে চলতি অর্থ বছরের 7 মাসে চীনের রফতানি বেড়েছে প্রায় 20%, যা থেকে আয় হয়েছে 49 কোটি 3 লাখ মার্কিন ডলার। এছাড়া পোল্যান্ডের রফতানি বেড়েছে 7% বেশি। নির্দিষ্ট পণ্যের উপর নির্ভরতা কমিয়ে রফতানি বৈচিত্র্য বাড়াতে পারলে দীর্ঘমেয়াদী টেকসই প্রবৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। রপ্তানি আয় কমে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে যে বাংলাদেশের রপ্তানি আয়
একক পণ্যের উপরে নির্ভরশীল হয়ে পড়েছে। বাংলাদেশের রপ্তানি আয় কয়েকটা নির্দিষ্ট বাজারের উপরে নির্ভরশীল হয়ে পড়েছে। বাজার সম্প্রসারিত করতে হবে, রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে হবে। ট্রেডিশনাল যে প্রোডাক্টগুলো আমরা রপ্তানি করে থাকি সেটা থেকে বের হয়ে আসতে হবে। আঞ্চলিকভাবে অনেক পণ্য কিন্তু এখন উৎপাদন করা হচ্ছে, আঞ্চলিকভাবে অনেক পণ্য কিন্তু তৈরি করা হচ্ছে, সেগুলোকে আপনার রপ্তানি ব্যবস্থা করতে হবে। তৈরি পোশাক খাতে সাময়িক চাপ থাকলেও অপ্রচলিত ও নতুন পণ্যের রফতানিতে গতি এলে দেশের বৈদেশিক আয় কাঠামো আরও শক্তিশালী হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ফরহাদ রহমান, সময় সংবাদ, ঢাকা। গাজায় যুদ্ধবিরতি শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত 1000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, এমন তথ্য দিয়েছে জাতিসংঘ। হামলা অব্যাহত থাকায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ বাস্তবায়ন আটকে আছে বলে দাবি বোর্ড অফ পিসের কর্মকর্তাদের। এদিকে পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকারীদের হামলায় অন্তত 54 ফিলিস্তিনি আহত হয়েছেন। অবরুদ্ধ গাজা ও পশ্চিম তীরের সমানতালে চলছে ইসরায়েলি বর্বরতা। স্থানীয় সময় শুক্রবার পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকারীদের হামলায় অর্ধশতাধিক ফিলিস্তিনি আহত হন। তালফিদ ও তুরমুস আইয়ার ঘরবাড়ি ও জলপাই গাছ ভাঙচুর করা হয়। জাতিসংঘের হিসাবে গত অক্টোবর থেকে এখন পর্যন্ত 1000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিষ্ঠিত গাজা শান্তি পরিষদের সদস্য নিকোলাই ম্লাদেনোভের দাবি, ইসরায়েলের নিরন্তর হামলায় গাজা পুনর্গঠন কমিটি কাজ শুরু করতে পারছে না। কমিটির সদস্যরা মিশরে দেখা করলেও এখনও গাজায় ঢোকা সম্ভব হয়নি। তার দাবি, চুক্তির দ্বিতীয় ধাপে হামাসের নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী মোতায়েনের কথা আছে, কিন্তু হামাস অস্ত্র ছাড়েনি, নিরাপত্তা বাহিনীও মোতায়েন করা হয়নি। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আফ্রিকান ইউনিয়ন সম্মেলনে বলেন, ইসরায়েল যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ বাস্তবায়নে বাধা দিচ্ছে। তিনি প্রশাসনিক কমিটিকে গাজায় কাজ করতে দিতে তেল আবিবের প্রতি আহ্বান জানান। গাজা ও পশ্চিম তীরকে এক প্রশাসনের অধীনে আনার দাবিও তোলেন আব্বাস। এদিকে গাজা পুনর্গঠনে গঠিত ট্রাম্পের বোর্ড অফ পিসে বড় অঙ্কের অর্থের প্রতিশ্রুতি এসেছে। সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্র $100 কোটি বেশি সহায়তা দেবে বলে জানিয়েছে। বিশ্বব্যাংক ও জাতিসংঘ বলছে পূর্ণ পুনর্গঠনে প্রয়োজন $50 বিলিয়ন বেশি। বোর্ডের সনদে বলা আছে $1 বিলিয়ন বেশি অর্থ দিলে বোর্ডের স্থায়ী সদস্যপদ মিলবে। ইউরোপের কিছু দেশ এতে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। খেলার খবর, বিশ্বকাপের সবচেয়ে বড় ম্যাচে সন্ধ্যায় মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান। বাইরের বিতর্ক সরিয়ে ম্যাচ মাঠে করালেও আবারও আলোচনায় দু দলের হ্যান্ডশেক ইস্যু। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে হাত মেলানোর পক্ষ নিয়ে ক্রিকেটীয় চেতনাকেই গুরুত্ব দিয়েছেন পাকিস্তানি অধিনায়ক সালমান আগা। তবে এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেননি ভারতের অধিনায়ক সূর্য কুমার যাদব। কলম্বোতে ম্যাচ শুরু হবে সন্ধ্যা 7:30টায়। নানা বিতর্ক, শঙ্কা আর সমঝোতার পর শ্রীলঙ্কার কলম্বোর মাঠে গড়াতে যাচ্ছে টি-20 বিশ্বকাপের সবচেয়ে হাই ভোল্টেজ ভারত পাকিস্তান ম্যাচ। সবাই যখন ব্যস্ত দু দলের একাদশ নির্বাচন কিংবা পরিসংখ্যান নিয়ে, তখন নতুন করে জন্ম দিয়েছে আরও এক বিতর্ক। এই ম্যাচের আগে দু দলের ক্রিকেটাররা হ্যান্ডশেক করবে কিনা তাই এখন বেশি আলোচনায়। হ্যান্ডশেক কাণ্ডের শুরুটা হয়েছিল 2025 সালের এশিয়া কাপে। সেপ্টেম্বরে 3 বার মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। কোনো ম্যাচেই টসের সময় দু দলের অধিনায়ক হাত মেলাননি, এমনকি ম্যাচের পরও একই চিত্র দেখা গিয়েছে। পরে একই ঘটনার পুনরাবৃত্তি দেখা গেছে ভারত পাকিস্তানের নারী বিশ্বকাপ, অনূর্ধ্ব 19 বিশ্বকাপ এবং রাইজিং স্টার্স এশিয়া কাপের ম্যাচেও। টি-20 বিশ্বকাপের হাই ভোল্টেজ ম্যাচের আগে সংবাদ সম্মেলনেও বারবার উঠেছে হ্যান্ডশেক বিতর্ক, যেখানে ক্রিকেটীয় চেতনাকেই গুরুত্ব দিয়েছেন পাকিস্তানি অধিনায়ক সালমান আগা। তবে বিষয়টি ভারতের কোর্টেই ঠেলে দিয়েছেন তিনি। আমরা তা মাঠে জানতে পারবো। এই ম্যাচটি একই স্পিরিট নিয়ে খেলা উচিত। তবে আমার মনে হয় ক্রিকেটের শুরু থেকে যেভাবে খেলা হয়ে আসছে সেভাবেই এটা খেলা উচিত। আমি কি প্রত্যাশা করি তা গুরুত্বপূর্ণ নয়, ভারত কি করতে চায় বিষয়টি পুরোটাই তাদের ওপর নির্ভর করছে। এশিয়া কাপে হাত না মেলানোর সিদ্ধান্তটি আসে ভারতের পক্ষ থেকে। পাকিস্তানের বিপক্ষে ভারতীয়দের হাত না মেলানোর সে ঘটনার নেতৃত্ব দিয়েছিলেন সূর্য কুমার যাদব। তার নেতৃত্বেই বিশ্বকাপের মঞ্চে মেন ইন গ্রিনদের বিপক্ষে মাঠে নামবে টিম ইন্ডিয়া। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনেও হ্যান্ডশেক ইস্যু নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে সূর্য কুমারকে। অপেক্ষা করুন, ভালো মতো খাওয়া দাওয়া করুন, ভালোভাবে ঘুমান, আমরা মাঠেই দেখব কোনটা বেশি গুরুত্বপূর্ণ
আপনারাই বলুন, আমার কাছে খেলাটাই আসল। আগে ম্যাচটা খেলি, টসের সময় হ্যান্ডশেক হবে কিনা সেটা দেখা যাবে। মাঠে দুদলের লড়াই হলেও এ ম্যাচে ভ্রাতৃত্ববোধ বজায় রাখবে ক্রিকেটাররা, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মঙ্গলবার সংসদের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের শপথ, এমপিদের পড়াবেন সিইসি, মন্ত্রীরা নেবেন রাষ্ট্রপতির কাছে। সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের মাধ্যমে আত্মমর্যাদা ফিরে পেয়েছে পুলিশ। নির্বাচন কমিশনের পারফরমেন্সে খুশি উপদেষ্টা পরিষদ, ব্রিফিংয়ে প্রেস সচিব। ইতিবাচক ভূমিকা রাখলে সরকারকে সহযোগিতা করবে জামায়াত। কিশোরগঞ্জে দলটির আমির। 32 আসনে ভোট পুনর্গণনার দাবি 11 দলের। কাল প্রতিবাদ সমাবেশের ডাক। এ ছিল 5টার সময় সংবাদে। এরপর বাংলা সময়ের সঙ্গে থাকবেন ওমর ইনান। আলিশা, আপনাকে ধন্যবাদ। বাংলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়। দেশে বিক্ষোভ।